করোনা সেলে স্বাগত সবাইকে। করোনা ভাইরাসের অষ্টম সপ্তাহে বাংলাদেশ। মহামারী এই ভাইরাসে আক্রান্ত ৫,৪১৬ জন মানুষ। শেষ ২৪ ঘন্টায় ৪১৮ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। মারা গেছেন আরও ৫ জন, যাদের একজন শিশু। ৫০ দিনের মাথায় মারা গেলেন ১৪৫ জন। স্বাস্থ্য বিভাগের আওতায় হাসপাতালের আইসোলেশনে এ ভাইরাসের সঙ্গে লড়াই করছেন হাজারের ওপর মানুষ। ওদিকে নোভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা গোটা বিশ্বে ২ লাখের ওপর, আক্রান্ত প্রায় ৩০ লাখ মানুষ। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশ এখন কোভিড সংক্রমণের চতুর্থ ধাপে। চলছে কমিউনিটি ট্রান্সমিশন, হাতে হাতে ছড়াচ্ছে এ ভাইরাস। আরও ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়লে কি পরিণতি ঘটবে? যারা ভুগছেন বা ভুগতে পারেন বলে খানিক সন্দেহ, কি করবেন তারা? দর্শক, আমরা আছি আপনাদের পাশে করোনা সেল নিয়ে। আপনাদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে সরাসরি ফোন করুন ৯৮২৪০৫২ এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন প্রতিদিন দুপুর ৩:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। আর আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাবেক মহাসচিব ডাক্তার ফাইজুল ইসলাম চৌধুরী। ডাক্তার চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের করোনা সেল অনুষ্ঠানে। শুরুতে আমরা যে বিষয়টিতে যেতে চাই সেটি হচ্ছে আজকে স্বাস্থ্য অধিদপ্তরের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ের শেষ দিকে আমরা শুনলাম বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণ পরীক্ষার কিট রয়েছে। এই বিষয় নিয়ে কোনো ধরনের ভাবনার দরকার নেই। বাস্তবে আসলে কি অবস্থা, কিভাবে আসলে নমুনাগুলো আনা হচ্ছে অর্থাৎ সংগ্রহ করা হচ্ছে, কিভাবে পরীক্ষা করা হচ্ছে, এবং মোটামুটি যারাই সন্দেহে রয়েছেন তাদের সবাইকে এর আওতায় আনা গিয়েছে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি শুরুতেই যমুনা টেলিভিশনের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবার রমজানের দ্বিতীয় রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। করোনা এটা বিশ্বের বিস্ময়, বিশ্বের মহামারী করোনা। এই করোনা থেকে আমরাও বাদ পড়ি নাই। আমাদের দেশ এখন চতুর্থ পর্যায়ে অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশনে আছে। সুতরাং আমাদেরকে সবাইকে খুব সচেতন থাকতে হবে। আমাদের সরকারকে কঠোর স্টেপ নিতে হবে, আর আমাদের ধৈর্য ধরতে হবে। এই বলে আমি এখন শুরু করছি। আমাদের এখন প্রিভেনশন এবং ট্রিটমেন্ট দুটোই একসাথে প্রয়োজন। 1 মাস আগে বা 2 মাস আগে প্রিভেনশন ছিল এনাফ, কিন্তু এখন প্রিভেনশনের সাথে চিকিৎসা দুটোই আমাদের নিতে হবে। চিকিৎসার ব্যাপারটা, চিকিৎসা যদি শৃঙ্খলিত হতে হয় তাহলে চিকিৎসার জন্য কোভিড হাসপাতাল, ডেডিকেটেড কোভিড হাসপাতালের সংখ্যা আরও বাড়াতে হবে, নাম্বার 1। নাম্বার 2, কোভিড নন কোভিড রোগী একই হাসপাতালে করা যাবে না। আবার নাম্বার 3, নন কোভিড রোগীরা কোথায় যাবে? নন কোভিড রোগীদের জন্য দেশের নামকরা হাসপাতালগুলোকে কিছু হাসপাতালগুলোকে রিজার্ভ রেখে দিতে হবে নন কোভিড রোগীদের ট্রিটমেন্টের জন্য। এটা হচ্ছে প্রথম ধাপ। আর কোভিড হাসপাতালের ভিতরে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, অ্যারেঞ্জমেন্টটা ঠিক থাকতে হবে। অনেকে বিভিন্ন ধরনের কমপ্লেন পাওয়া যাচ্ছে, এগুলো কিছুই না। এগুলো একটু সচেতন হলে, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন ওনারা একটু সচেতন হলেই এগুলো করতে পারবেন। তারপর আসা যাক রোগীরা কিভাবে হাসপাতালে যাবেন। কোভিড রোগীরা কিভাবে নিজেদেরকে মনে করবেন তারা কোভিড রোগী। যেহেতু এখন কোভিড মহামারী চলছে, কারোর যদি আপনার জ্বরের সাথে কাশি, গলা ব্যথা, গায়ে ব্যথা, খুব দুর্বলতা, এইভাবে একটা রোগীকে ভাগ করতে পারেন। এর সাথে যদি আবার শ্বাসকষ্ট হয়, সেটা হচ্ছে আবার দ্বিতীয় গ্রুপের রোগী। প্রথম গ্রুপের রোগী যারা, তাদেরকে আমি বলবো তারা নিজেদেরকে কোভিড ভেবে, অর্থাৎ কোভিড না হলেও কোভিড ভেবে বাসায় থেকে আইসোলেশনে থাকে, হোম কোয়ারেন্টাইনে থাকে, সব কিছু প্রোটেক্টিভ মেজারগুলো নিয়ে বাসাতেই চিকিৎসা নিন। এখানে চিকিৎসার জন্য বেশি ওষুধের দরকার নেই, প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন এগুলো নিলেই চলবে। আর যারা আপনার নন কোভিড রোগী, তারা কোভিড রোগীদের যাদের শ্বাসকষ্ট আছে, সেই শ্বাসকষ্ট থাকলে সাথে সাথে হাসপাতালে চলে যান। এখানে যেটা করতে হবে, মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে ফলো করে প্রচার করতে হবে যে এই সিমটম থাকলে কোভিড রোগী, এবং কোভিড রোগীরা এই সমস্ত হাসপাতালে চলে যাবেন। বাড়ি থেকে তারা চৌধুরী, একটি বিষয় জানতে চাই, যেমন আপনি বলছিলেন যে কোভিড এবং নন কোভিড,
সেক্ষেত্রে সাধারণ ইনফ্লুয়েঞ্জা এবং কোভিডের মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো আমরা এরই মধ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সরকার থেকেও বলা হচ্ছে। যারা এরই মধ্যে সন্দেহে রয়েছেন অথবা কিছুটা ভয়ে আছেন, আতঙ্কে আছেন, তারা আসলে আলাদা করবেন কিভাবে? মানে এমন কোনো সহজ উপায় আছে কিনা অথবা এমন কোনো সিমটম আছে কিনা যাতে আলাদা করা যায়? খুবই সুন্দর প্রশ্ন, এই সময়ের প্রধান একটি প্রশ্ন। খুব সহজ পদ্ধতি আলাদা করার। যারা সাধারণ ইনফ্লুয়েঞ্জা তাদের কিন্তু জ্বর থাকবে না, হয়তো জ্বর একটা ভাব থাকতে পারে, জ্বর থাকবে না, তাদের নাক দিয়ে সর্দি বের হবে, অত বেশি দুর্বল থাকবে না। আবার কাশি থাকলে একটু প্রোডাক্টিভ কাশি থাকবে। আর তার পরিপ্রেক্ষিতে যারা কোভিড রোগী হবে, কোভিড রোগীদের কিন্তু জ্বর থাকতে পারে, এনি গ্রেড অফ ফিভার থাকতে পারে। জ্বরের সাথে তাদের কাশিটা হবে, ড্রাই কাফ হবে, এবং তাদের নাক দিয়ে পানি কম পড়তে পারে। নাক দিয়ে পানি পড়বে তা না, তাদের যেটা হবে সেটা তাদের গায়ে জ্বর থাকবে, তাদের গলায় কাশি থাকবে, ড্রাই কফ থাকবে, আর তাদের খুব দুর্বল লাগবে। ইনফ্লুয়েঞ্জা রুগীরা তো তারা তো ইনফ্লুয়েঞ্জা প্রতি বছরই ভোগেন, ইনফ্লুয়েঞ্জা রুগীর একটা নিজস্ব এক্সপিরিয়েন্স আছে। কিন্তু যখন এটা হবে বুঝবে যে আলাদা, গায়ে ব্যথা, গিটে ব্যথা, সব জায়গায় ব্যথা, তার সাথে গায়ে জ্বর, তার সাথে আপনার ফুসফুসে কাশি, তখনই কিন্তু ওনারা যেন এটাকে ইনফ্লুয়েঞ্জা না, সরাসরি কনফিডেন্টলি ইনফ্লুয়েঞ্জা যেন না ভাবেন। হতে পারে কোভিড নেগেটিভ, এই গ্রুপকে কোভিড ভাববেন। আর যাদের নাক দিয়ে পানি পড়তেছে, এই তেমন গায়ে ব্যথা নাই, তেমন জ্বর নাই, তারা নিজেরা আপনার কনফিডেন্টলি ইনফ্লুয়েঞ্জা ভাবতে পারেন। আর যাদের মিক্সড প্যাটার্ন বোঝা যাচ্ছে না যে কী হবে, কোভিড না ইনফ্লুয়েঞ্জা হবে, তার বাসায় থেকে নিজেকে কোভিড মনে করে কোভিডের চিকিৎসা নিয়ে নেবেন। কোভিডের চিকিৎসাগুলো আর কিছুই না, কিছু সামাজিক কিছু নন ড্রাগ ট্রিটমেন্ট, এটাই হচ্ছে কোভিডের চিকিৎসা। আইসোলেশন থেকে তারপর আপনার মিস্টার চৌধুরী, আমরা এটা আরেকটু বিস্তারিত জানবো আসলে কিভাবে তারা নিজেরাই চিকিৎসা করবেন। আমাদের সঙ্গে টেলিফোনে কিশোরগঞ্জ থেকে আছেন সোহেল রানা। রানা, আপনার প্রশ্নটি করুন, ডাক্তার শুনতে পাচ্ছেন আপনাকে। প্রশ্ন হচ্ছে, আমরা যে মাস্কটা ইউজ করি এটা তো নর্মাল গেঞ্জি কাপড়ের মাস্ক, N95 মাস্ক না, সেটা দিয়ে আমরা কতটা সুরক্ষা পেতে পারি? এক প্রশ্ন। দুই হচ্ছে আমার, আমরা যারা সুস্থ মানুষ আছি তাদের জন্য কি আপনার কুসুম গরম পানি লবণ দিয়ে গার্গিল করা প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটা দেই যে আপনাদের এই ধরনের মাস্ক ইউজ করছেন, এই ধরনের মাস্ক আপনার কোনো সুরক্ষা আপনাকে দিবে না। এই ধরনের মাস্ক বড়জোর বাহিরে ধুলাবালি থেকে আপনার রক্ষা করবে। এই কোভিড রোগের জন্য এই ধরনের মাস্ক সুরক্ষা আপনার দিবে না। কোভিড রোগীদের যে মাস্কের সুরক্ষা দিবে সেটা হচ্ছে এন বা KN95 মাস্ক, অথবা তার কাছাকাছি হতো কোনো সার্জিক্যাল মাস্ক, এটাই। আর দ্বিতীয় হচ্ছে, আপনার যদি সাধারণ মানুষ হলে, আপনার যার এগুলো রোগ নাই, তাদের এগুলো আপনার যে বলছেন এগুলো গরম পানি এগুলো নেওয়ার দরকার নেই। মিস্টার চৌধুরী, আপনি ঠিক যে বিষয়টি বলছিলেন যে অর্থাৎ যারা ঘরে আইসোলেশনে থাকবেন, আপনি বলছিলেন যে মিশ্র যে উপসর্গগুলো যাদের, তারা নিজেরাই ধরে নেবেন যে তাদের সংক্রমণ হয়েছে, তাদের চিকিৎসাটা আসলে কিভাবে চলবে ঘরের মধ্যে, অথবা তারা ঘরে কি ধরনের জীবনযাপন করবেন? হ্যাঁ, তাদের এটা তো আমি বললাম যে তাদের কমপ্লেনে যারা কনফিডেন্ট না যে এদের ইনফ্লুয়েঞ্জা, বরঞ্চ এদের একটু ইন ফেভার অফ কোভিডের দিকে যাচ্ছে, তারা নিজেদেরকে সেফ সাইডে থাকা, মানে সেফ সাইডে যদি নিজেদেরকে কোভিড ভেবে ওইভাবে চিকিৎসা নেন, ওটা হচ্ছে সেফ সাইডে থাকা। কোভিড তো ডেঞ্জারাস এই কারণে, কোভিড যে করোনা ভাইরাস SARS-CoV-2, এটা বাহন হচ্ছে মানুষ ছাড়া এটা চলাচল করতে পারে না। মানুষ চলাচল করলেই এটা চলাচল করে। এখন ওনার ভিতরে যদি কোভিড জার্ম থেকে থাকে, তাহলে স্বাভাবিক উনি ওই বাসায় যতটুকু আইসোলেশনে থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আইসোলেশনে থাকা মানে ওনার সাথে ছেলে মেয়ে, ওনার ওয়াইফ কেউ থাকতে পারবে না। নাম্বার 2, ওনার যে ব্যবহার, যে আর্টিকেলসগুলো, জিনিসপত্রগুলো, এগুলো সব আলাদা রাখতে হবে। উনি থাকবে সম্ভবত ওনার অ্যাটাচড বাথরুমওয়ালা একটা রুমে, আর ব্যবহার্য আর্টিকেলসগুলো সব সম্পূর্ণভাবে আলাদা। ওনার প্লেট, গ্লাস এগুলো কেউ না ধুন। তারপরে উনি খাওয়া দাওয়া কীভাবে করবেন, ওনার দরজার সামনে একটা ছোট টেবিলে ওনার খাওয়া দাওয়াগুলা এসে রেখে যাবে। উনি ওই খাওয়া দাওয়া রুমে এনে খেয়ে তারপর আবার ওয়াশরুমে যাইয়া প্লেট ধুয়ে ওখানে রেখে দিবেন। এইভাবে চলতে হবে। আর গরম পানি খেতে, কুসুম গরম পানি খেতে হবে, গরম পানিতে গড়গড়া করতে হবে। তার সাথে জ্বর থাকলে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, মাথা ব্যথা থাকলে হিস্টিমিটিল, এই সমস্ত সাপোর্টিভ ড্রাগগুলা ওনাকে নিতে হবে। এবং এইভাবে ওনার বেশ কিছুদিন থাকতে হবে, ভালো না হওয়া পর্যন্ত এইভাবে থাকতে হবে। মিস্টার চৌধুরী, আপনাকে ধন্যবাদ, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আপাতত করোনা সেল থেকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
আবারও স্বাগত। দেখছেন করোনা সেল। আপাতত আমরা যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে আছি। আপনার পরামর্শ পেতে সরাসরি ফোন করুন ৯৮২৪০৫২ এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন। আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন করোনা ভাইরাস নিয়ে আপনার যত জিজ্ঞাসা। আমাদের সঙ্গে আজ আছেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাবেক মহাসচিব ডাক্তার ফাইজুল ইসলাম চৌধুরী। মিস্টার চৌধুরী, আবারও স্বাগত আপনাকে। একটি বিষয়ে আমরা ফেসবুক থেকে একটি প্রশ্ন নিতে চাই। আমাদের সঙ্গে আছেন নুসরাত তাবাসসুম রাকা। তিনি জানতে চাচ্ছেন, তিনি বলছেন তার কিছুদিন ধরে জ্বর ঠান্ডা ছিল, ভালো হয়ে গেছে, জ্বর কমছে না, ভিতরে ভিতরে নাপা এক্সট্রা খেয়েছেন, জ্বরে মুখ পুরো তিতো হয়ে আছে, তিনি কি করবেন? ওনার জ্বর ধন্যবাদ প্রশ্নের জন্য। ওনার জ্বর যদি আপনার মনে করেন আর লিঙ্গার করে প্রলং পিরিয়ড হয়, 7 দিন পার হয়ে গেলে তো উনি অবশ্যই এই ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার পাবেন কোথায়? এখন ওনাকে যেহেতু জ্বরের সমস্যা, তাই উনি কোভিড হাসপাতালে যেতে হবে। কোভিড হাসপাতালে গেলে পরে উনি অর্থাৎ রাকা, আপনি যে প্রশ্নটি করেছেন, ডাক্তার এক বাক্যে যেটি বলেছেন, আপনাকে অবশ্যই পরীক্ষা করতে হবে। কোভিড হাসপাতালে যে আপনার করোনা ভাইরাসের পরীক্ষাটি করতে হবে, সেটি যত দ্রুত সম্ভব করে ফেলবেন এবং পুরোটা সময়, সেই সময় পর্যন্ত আপনি নিজে নিজে আইসোলেশনে থাকবেন, ঘরের মধ্যেই। ফেসবুক থেকে আরেকজন আছেন সোহরাব হোসেন। তিনি বলছেন, করোনা রোগের ঔষধ আবিষ্কার না হলেও সারা বিশ্বে আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ রোগীর পরিমাণই বেশি। প্রশ্নটা হচ্ছে, কি ধরনের চিকিৎসার ফলে সুস্থ হয়ে উঠছেন এবং কি ধরনের চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছেন মানুষ? হ্যালো, করোনা রোগীর সুস্থতার সাথে একটা খুব স্বাভাবিক জিনিস, অসুস্থতার সাথে তো সুস্থতা কম্পেয়ার করা যায় না। আপনার বাসায় 12 জন মানুষ আছে, তার মধ্যে যদি একজন অসুস্থ হয়ে পড়ে, আপনি কি স্যাটিসফ্যাকশন নিয়ে বসে থাকবেন যে আমার তো 11 জন সুস্থ আছে? এটা আমাদের একটা ভুল একটা জিনিস। যিনি অসুস্থ, ওনাকে কীভাবে সুস্থ করা যায় সেটা ওনার ভাবতে হবে। আরেকটা জিনিস এইরকম, ঠিক মৃত্যুকে তো জীবিত মানুষের সাথে কম্পেয়ার করা যায় না। আপনার মনে করেন যে 10 জন 8-9 জন মানুষ আছেন, আপনার একজন মারা গেলেন, আপনি ভাববেন আমার তো বাকি 7 জন জীবিত আছে। মৃত্যু তো মৃত্যুই। এই জন্য আমাদের এই সময় মৃত্যু যাতে না হয়, যাতে মানুষ সুস্থ থাকেন, এই বিশেষ খেয়াল দিতে হবে। এই জন্য তো স্বাস্থ্যসেবা। ডাক্তার চৌধুরী, সেই হিসেবে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি গত পরশুদিনও আমাদের মাননীয় মন্ত্রী তিনি বলেছেন, অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে মৃতের যে হিসেব তুলনা করে বলেছেন বাংলাদেশের অবস্থান খুবই ভালো এবং চিকিৎসাও হচ্ছে অন্যান্য দেশের তুলনায় খুব একটা খারাপ নয় এবং আমাদের যে জিনিসগুলো দরকার চিকিৎসার জন্য সেই সবগুলো ব্যবস্থাপনা প্রস্তুত রয়েছে। বাস্তবটা আসলে কি? বাস্তবটা যেটা উনি বলেছেন তো ভালোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনভাবে 3 মাস যাবত এমন হালকাভাবে সব কিছু চলছে, এই সমস্ত কথাতে জনসাধারণ আস্থা আনতে পারছে না। মনে করেন যে প্রথমে বলা হয়েছিল পিপির ব্যাপারে তো একজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু বলতে পারি একটু হালকা নালিশও করলেন। তারপর নন কোভিড হাসপাতালগুলো পুরোপুরি এখন ডিসিপ্লিন ওয়েতে এখনও পুরোপুরিভাবে ম্যানেজমেন্ট ঠিক হয় নাই। সব কিছু মিলে হ্যাঁ, আমাদের দেশে পরে এসছে, আমাদের দেশে হয়তো ওই ধরনের হয় নাই, কিন্তু তাই বলে আমরা এটা নিয়ে স্যাটিসফাইড হয়ে বসে থাকলে হবে না। আমাদের দেশের যে গতি দেখছি, এই গতি তো একসময় অপ্রতিরোধ হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে আরও সিরিয়াস ওয়েতে আমাদের চলতে হবে। আর সেক্ষেত্রে আসলে যেই সিরিয়াসনেসের কথা আপনি বলছেন, মানুষজন আসলে আস্থার জায়গাটা কোথায় যে পাবেন, সেই ক্ষেত্রে অনেকেই নিজেরা আস্থার কথা বলছেন এবং একই সঙ্গে একটি প্রশ্ন আসছে যে বলা হচ্ছে 80 থেকে 85% মানুষ তারা ঘরেই চিকিৎসা করে সুস্থ হয়ে যাচ্ছেন। সেই হিসেবে তারা সুস্থদের যে তালিকা, সেই তালিকায় সেই সংখ্যা দেখতে পাচ্ছেন না। এইটার কোনো হিসেব আলাদা করে করা যায় কিনা, অথবা সেই জায়গাগুলোতে আসলে কিভাবে মানুষজন সুস্থ হচ্ছেন এখন পর্যন্ত আপনাদের অভিজ্ঞতা কি বলে? না, সুস্থ তো হচ্ছেনই, সুস্থ 80% মানুষই সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু এখন এটা কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। এই অবস্থায় এটা শুরুতে একটা প্রজেকশন মডেল বা মডেলিং করে করা যেত, এখন এগুলো করা যাবে না। এখন আপনার প্রিভেনশন এবং চিকিৎসা ট্রিটমেন্ট একসাথে চালাতে হবে। চিকিৎসায় ডিসিপ্লিন আনতে হবে।
সেক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায়, আমরা দেখছি যে চিকিৎসকরা গত এক সপ্তাহে চিকিৎসকরা মানে উল্লেখযোগ্য হারে তারা আক্রান্ত হয়েছেন, একই সঙ্গে চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত যারা স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন তারাও আক্রান্ত হয়েছেন। তাদের নিরাপদ রাখার আসলে কোনো ব্যবস্থাপনা হয়েছে কিনা? চিকিৎসকদের আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন প্রথমত একেবারে প্রথম থেকে যদি বলি যে চিকিৎসকরা তো মেইন ফাইটার, তাদেরকে ট্রেনিং না দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা বুঝতেই পারেন নাই, এই কাজটি করা ঠিক হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে চিকিৎসকদের যে আপনার প্রোটেকশন যে মেকানিজমগুলো, প্রোটেকশন মেজারমেন্ট তাদের ঠিকমতো দেওয়া হয় নাই। আর নাম্বার থ্রি হচ্ছে এই কোভিড নন কোভিড নিয়ে, মনে করেন ঢাকা মেডিকেল কলেজে কোভিড নন কোভিড সব একসাথে ঢুকছে, সুতরাং এই বিভিন্নভাবে কোভিড নন কোভিড আলাদা করা যায় নাই, যার ফলে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকের যে আক্রান্ত হয়ে যায়, সব চিকিৎসক যে আক্রান্ত হয়ে যায়, চিকিৎসা করবে কারা? এ তো সামনে দেখছি মহা বিপদ। সুতরাং এই ব্যাপারটা নিয়েও চিকিৎসকের যাতে আক্রান্ত না হন, এই ব্যাপারটা নিয়েও আরও সচেতন হতে হবে। ওনাদের যে পিপি সংখ্যা বাড়াতে হবে, পিপির কোয়ালিটি বাড়াতে হবে। আমি যেটা শুনেছি পিপি নাকি লেভেল 1-এর পিপিটি দেওয়া হয়, পিপি 2-3 লেভেলে দিতে হবে। মাস্কটা KN95 বা N95 ধরনের মাস্ক দিতে হবে। এগুলো সব মেজারমেন্ট তাদের ঠিক রাখতে হবে, যদি চিকিৎসকের আক্রান্তের সংখ্যা যদি কমানো যায়। ডাক্তার চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের পরীক্ষা কিট নিয়ে এক ধরনের আলোচনা এবং সমালোচনা গত কয়েকদিন যাবতই আমরা শুনতে পাচ্ছি। মোটামুটি আসলে আলোচনায় এসেছে ঘুরে ফিরে আবারও, শুরু থেকে এটি কিন্তু ছিল একটি বিষয়। সেই কিটের উপর আসলে মানুষজন অনেকেই ভরসা করতে চাইছেন এবং মানুষজন প্রশ্ন করছেন সরকার কেন এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। আসলে খবরটা কি, সরকার কি করছে, গণস্বাস্থ্যের সেই টেস্ট কিটেই বা কি বলা হয়েছে, কি রয়েছে, এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কিনা? হ্যাঁ, গণস্বাস্থ্যের কিট, হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ওইটা হয়তো তৈরি হয় নাই। এই জন্য আমাদের অনেক ডাক্তাররা বিভিন্ন এই দুই দিকে মন্তব্য করছেন। তবে আমি যেটা বলবো, যাদেরকে PCR করা হয়, এটা অ্যাটলিস্ট ওরা যখন 2 কোটি টাকা খরচ করে যখন একটা জিনিস বানিয়েছে, অ্যাটলিস্ট এইটুকুভাবে করা উচিত যে যাদেরকে PCR করা হয় তাদের এই কিটের টেস্টটাও করা, এটাও অ্যান্টিবডি টেস্টটাও করা হোক। তখন হয়তো বোঝা যাবে 100টার মাঝে যত PCR কতটায় পজিটিভ আর এটা কতটায় পজিটিভ। তখন দেখা যাবে যে ফলস নেগেটিভ সংখ্যা হয়তো বেড়ে যাচ্ছে। একটা কিছু তো করতে হবে, এটা যে ঠিক না বেঠিক এটার জন্য তো আপনার একটা ব্যবস্থা নিতে হবে, তারপর বলতে হবে যে এটা বেঠিক। আচ্ছা, যে ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা হয়নি এই টেস্ট কিটের বেলায়, সেই ক্রাইটেরিয়াগুলো আসলে কি কি, সেটা করার সুযোগ আছে কিনা এখন? সেটা আপনার সেটা শুধু FDA, এগুলা তো অনেক টাইম, অনেক লং টার্ম প্রসেস। অর্থাৎ এই চলমান বাস্তবতায় আপনি নিজেও বলছেন যে এর ব্যবহার করাটা আসলে ঝুঁকিপূর্ণ হবে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ফেসবুকে তিনি জানতে চাচ্ছেন তার মায়ের কয়েকদিন ধরে কাশি, এখন ঠান্ডাটাও রয়েছে কিন্তু জ্বর নেই, তিনি কি করতে পারেন? কাশিটাকে ডিসক্রিপশন করতে হবে, ওনার সাথে কাশির সাথে কি ওনার শরীরে খুব দুর্বল কিনা, কাশি কি প্রোডাক্টিভ কিনা, অর্থাৎ কফ বের হয় কিনা। যদি ওনার অন্যান্য সমস্যা না থাকে, ওনার যদি শরীর ভেঙে না পড়ে, দুর্বলতা না থাকে, ব্যথা না থাকে, গায়ে ব্যথা না থাকে, তাহলে আমার মনে হয় আইসোলেশন, বাসার ভিতরেই আইসোলেশনে কিছুদিন থাকুক। কাশির জন্য সাধারণ যে চিকিৎসাগুলো ইনি নিক, তারপর যদি না কমে তখন হয়তো কোভিডের টেস্ট করাতে হবে। মিস্টার চৌধুরী, আপনি শুরুতেই বলছিলেন যে যারা শ্বাসকষ্টের রোগী রয়েছেন তারা কিছুটা ঝুঁকিপূর্ণ। আসলে তারা কোন কোন দিক থেকে ঝুঁকিপূর্ণ এবং তাদের জন্য আলাদা কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, যারা শ্বাসকষ্টের রোগী, নতুনভাবে শ্বাসকষ্ট, এর মাঝে শ্বাসকষ্ট, আগের ব্রঙ্কিয়াল অ্যাজমা এখন শ্বাসকষ্ট, আগের COPD রোগী এখন শ্বাসকষ্ট, তাদের না, যারা নতুন করে শ্বাসকষ্ট, তারা শ্বাসকষ্টের আগে যাদের জ্বর কাশি এগুলো হয়, পরে শ্বাসকষ্ট যাদের হয়েছে, শ্বাসকষ্ট হওয়া মানে তো আপনার কোভিড অনেকটু অ্যাডভান্স হয়ে গেছে, এখানে তার অক্সিজেনের দরকার হবে, যার ফলে এই পেশেন্ট আর বাসায় রাখা মোটেই ঠিক হবে না, এই পেশেন্ট কোভিড হাসপাতালে চলে যায়। ওখানে যাদের যদি সাধারণ শ্বাসকষ্ট মতো হয় তা জেনারেল ওয়ার্ডে রাখবে, আর যদি খুব সিরিয়াস হয় তাহলে HD অথবা ICUতে তারা ব্যবস্থা নিবে। ডাক্তার চৌধুরী, একটি বিষয় আপনি বলছিলেন যে বাসায় চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হচ্ছেন, যে হিসেবে এখন পর্যন্ত আমরা সরকারিভাবে পাচ্ছি না, সেই হিসেবে কি ধরনের আলাদা ব্যবস্থাপনা তারা নিচ্ছেন যাতে করে তারা সুস্থ হয়ে উঠছেন, অথবা তাদের নিজেদের বয়সভিত্তিক কোনো বিষয় আছে কিনা এর মধ্যে? এমনিতে তো আপনার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বা হুর কথা সব কিছু অনুযায়ী 80% রোগীর তো হাসপাতালে যেতেই হয় না, বাসার চিকিৎসা, কোভিডে বাসার চিকিৎসা নিয়ে তারা ভালো হন। বাসার চিকিৎসা কারা নেবেন? বাসার চিকিৎসা নেবেন
একটা গ্রুপের, যে গ্রুপ যাদের জ্বর 7 দিনের কম, যাদের আপনার মনে করেন জ্বরের সাথে কাশি আছে, ড্রাই কাফ আছে, যাদের তার সাথে গায়ে ব্যথা আছে, ওনারা বাসায় চিকিৎসা নেবেন। ওনারা যদি বাইরে বের হতে যান, বাইরে চিকিৎসা নিতে যান, এমনি তো কোভিড হাসপাতাল তো লোডটা বেড়ে যাবে, তার ইনভেস্টিগেশন লোডও বেড়ে যাবে, এত লোড নেওয়া সম্ভব হবে না। সুতরাং ইনারা বাসায় থাকলে মনে হচ্ছে রিস্ক ফ্রি থাকলেন। ওনার থেকে যদি কোভিড হয়ে থাকে, ওনার থেকে যাতে অন্যদের না হয় সেই জন্য ওনারা আইসোলেশনে থাকবেন। আর 7 দিনে যদি ভালো না হয়, 7 দিন তো একটা স্ট্যান্ডার্ড হিসাব, যে কোনো নর্মাল ভাইরাস 7 দিনে ভালো হয়, এই জন্য 7 দিনটা রাখা। 7 দিনে যদি ভালো না হন তাহলে ওনারা ওখানে যাবেন, কোভিডের টেস্ট করবেন। মিস্টার শাকিল আহমেদ তিনি ফেসবুকে জানতে চাচ্ছেন, তার ঠান্ডা লেগেছে, মাঝে মধ্যে শরীর দুর্বল লাগে, এটুকুই বলেছেন, তার জন্য কি সাজেশন? ঠান্ডা লেগেছে, শরীর দুর্বল, এটা সাধারণ ঠান্ডা হবে সম্ভাবনা। সাধারণ ঠান্ডার জন্য অ্যান্টিহিস্টামিন নিবে, এইটাই আর কি। মিস্টার চৌধুরী, আর একটি বিষয়, যে 145 জন রিপোর্টেড মৃত্যু আমরা দেখতে পাচ্ছি সরকারি হিসেবে, সেই 145 জনের মধ্যে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠরাই তারা মারা গিয়েছেন, এবং আজ কিন্তু যে 5 জন মৃত্যুবরণ করলেন গত 24 ঘন্টায়, তাদের মধ্যে একজন শিশু রয়েছেন বয়স 10 বছরের নিচে। শিশুদের বেলায় আসলে চিকিৎসাটা কেমন চলছে এবং চিকিৎসাটা কেমন হওয়া উচিত? যদি ঘরে কেউ চিকিৎসা দিতে চান, তারা কি ব্যবস্থাপনা নেবেন 10 বছরের নিচে শিশুদের বেলায়? একটি কথা পুরাতন প্রভাব, যে নো এজ ইজ ইমিউন টু এনি ডিজিজ, হয়তো বেশি আর কম, এটা বয়স্কদের জন্য বেশি, শিশুদের জন্য কম হয়, তারও অনেক ব্যাখ্যা ট্যাখ্যা চলে আসছে। তো শিশুদের ব্যাপারটা আমার মনে হয় শিশু রোগ বিশেষজ্ঞ উনি ভালো বলতে পারবেন। জেনারেল মেডিসিন হিসাবে আবার শিশুকে সেই আলাদা করে রাখা, গরম পানি খাওয়ানো, জ্বর বেশি হলে তাকে জ্বরের সিরাপ খাওয়ানো বা অ্যান্টিহিস্টামিন খাওয়ানো, সর্দি থাকলে অ্যান্টিহিস্টামিন খাওয়ানো, এইভাবে করে রাখতে হবে। আমাদের সঙ্গে ইতালি থেকে আছেন হাসান মাহমুদ। হাসান, আপনার প্রশ্নটি করবেন, ডাক্তার শুনতে পাচ্ছেন আপনাকে। আচ্ছা, এখানে আসলে আমাদের রিলেটিভ, উনি ঠান্ডা ছিল এবং কাশি আছে, এর সাথে কফ আছে। তো ওনার ধারণা যে উনি কোন রকম ইফেক্টেড কিনা। এর আগে কি সামান্য মাথা ব্যথা ছিল, ওগুলো চলে গেছে, আর কোনো উপসর্গ নাই। এখন কি করতে পারেন উনি? ওনাকে ইমপ্রুভমেন্ট হচ্ছে, শারীরিক ইমপ্রুভমেন্ট হচ্ছে? না, আর কোনো সমস্যা নাই, শুধু এখন ওই সামান্য কাশি আছে, কফ আছে সাথে। উনি কি ইতালিতে আছেন? জি জি জি, ইতালি। উনি কোথায় আছেন? ইতালিতে। তো ইতালিতে থাকলে তো উনাকে পরীক্ষা করতে হবে, কোভিডের পরীক্ষা করতে হবে। পরামর্শটা কি, মানে কাশি আছে এবং আমার পরামর্শ হচ্ছে সাইন্টিফিক ওয়েতে আগাতে হবে, যেহেতু ইতালিতে প্রচুর কোভিড, এই জন্য পার্শ্ববর্তী কোভিড হাসপাতালের যে উনি কোভিডের পরীক্ষা করান, গেলেই ওনাকে পরীক্ষা করতে দিবে। মিস্টার হাসান মাহমুদ আমাদের সঙ্গে এখনো আছে কিনা, তিনি ফোনে আমাদের সঙ্গে নেই, আমাদের সঙ্গে আছেন। আমরা হাসান মাহমুদ, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। ইতালিতে এখনো আমাদের যে বাংলাদেশিরা রয়েছেন, আপনি যাদেরকেই চিনছেন অথবা আপনার আশপাশে যারাই রয়েছেন, তারা এখন কেমন আছেন? তাদের স্বাস্থ্য সেবাটা কিভাবে হচ্ছে? আসলে এখানে এ পর্যন্ত 7 জন বাংলাদেশি মারা গেছেন, আর আক্রান্তের সংখ্যাও খুব কম। আর তারা সামাজিক ডিস্টেন্স মেনটেন করে চলছেন। পাশাপাশি এখানে উত্তরাঞ্চলে আসলে আমাদের যারা মারা গেছেন তাদের 7 জনের 6 জনই উত্তরাঞ্চল, এবং রোমে মাত্র 1 জন মারা গেছেন। এখন অবশ্য প্রকোপটা কিছুটা কমে আসছে, যেমন গত 24 ঘন্টায় 415 জন মারা গেছেন ইতালিতে সরকারি হিসেবে, এবং এটা হলো গত 1 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। অর্থাৎ সেখানে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এখন পর্যন্ত আপনি বলছেন। মিস্টার হাসান মাহমুদ, আপনাকে ধন্যবাদ, এবং সেখানে আমাদের যারা বাংলাদেশিরা রয়েছেন আপনারা নিরাপদে থাকবেন, নিজেদেরকে নিরাপদ রাখবেন। আমরা আবারও ফিরতে চাই প্রশ্নে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার চৌধুরী। ডাক্তার চৌধুরী, একটি বিষয়, যেমন এখনও আমরা দেখছি যে বিভিন্ন দেশ থেকে আটকে পড়া বাংলাদেশি কয়েকজনকে প্রতিদিনই দেশে নিয়ে আসা হচ্ছে, তাদের কোয়ারেন্টিনের ব্যাপারে আসলে আপনাদের নজরে আছে কিনা, সেই বিষয়গুলো চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তাদের কোয়ারেন্টিন করা হচ্ছে কিনা, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নাকি হোম কোয়ারেন্টিন, সেক্ষেত্রে ঠিকঠাক নিশ্চিত করা হচ্ছে কিনা?
এখন তাদেরকে যেটা করা উচিত, আর হোম কোয়ারেন্টাইন করার স্কোপ নেই, এখন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আসলে কি হয়, সেখানে কি কি করতে বলা হয় অথবা কি করতে নিষেধ করা হয়, সেখানকার ব্যবস্থাপনাটা আসলে কেমন হচ্ছে? সেটা কি হোম কোয়ারেন্টাইনের চেয়ে ভালো নাকি হোম কোয়ারেন্টাইনের চেয়ে একটু নিয়ন্ত্রণের বাইরে? প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন তো যদি ঠিকমতো কোয়ারেন্টাইন করা হয় তাহলে তো এটা হোম কোয়ারেন্টাইন অনেক ভালো। এটা তো একটা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন তো একটা রিকগনাইজড একটা কোয়ারেন্টাইন। এখানে অনেক বিধিবিধান মেনে চলতে হয়। এখানে ইচ্ছা মতো বের হওয়া যায় না, ইচ্ছা মতো মুভমেন্ট করা যায় না। তো এইটাতে কিন্তু হোম কোয়ারেন্টাইন তো আপনার মনে করেন যে আপনার নিজের উপর আপনি বেরিয়ে গেলেন, ওখানে স্ট্রিক্ট কোয়ারেন্টাইন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হচ্ছে স্ট্রিক্ট কোয়ারেন্টাইন করা। এই কোয়ারেন্টাইন তো তাকে আলাদা করে রাখা, তার তো আর কোনো চিকিৎসা নাই এখানে। যদি কোয়ারেন্টাইন 14 দিনের ভিতরে, প্রথমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের হচ্ছে ওখানে নিয়ে যে তারপরে তার কোভিড তার PCR দিয়ে টেস্ট করা। যদি তার যদি টেস্ট, যাদের টেস্ট পজিটিভ আসবে তারা একদিকে যাবে, যাদের টেস্ট নেগেটিভ হবে তারা একদিকে যাবে। টেস্ট যারা নেগেটিভ আসবে, যারা পজিটিভ আসবে তাদের ওখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে তাদেরকে আলাদা করে নেবে। যাদের নেগেটিভ আর পজিটিভ সেপারেট রাখবে, আর যাদের নেগেটিভ তাদের আবার পরীক্ষা করে, যদি আবার নেগেটিভ আসে তখন তাদেরকে বাড়ি পাঠিয়ে দিবে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যাদের টেস্ট পজিটিভ আসে তাদেরকে আর এদের থেকে সেপারেট করে ফেলবে। এদের থেকে সেপারেট করে যাদের টেস্ট পজিটিভ আসে তাদেরকে আবার রেখে দিতে হবে যে তাদের কোনো কমপ্লিকেশন সাইন সিমটম আসে কিনা। যদি সাইন সিমটম আসে তাহলে তাদেরকে কোভিড হাসপাতালে পাঠিয়ে দিতে হবে। আর যদি সাইন সিমটম না আসে তাদের পরে আবার টেস্ট করতে হবে, কিছুদিন পরে করে নেগেটিভ হয় তাহলে বাড়ি পাঠিয়ে দিতে হবে। পজিটিভ হলে কোয়ারেন্টাইনে রাখতে হবে। ডক্টর চৌধুরী, সেক্ষেত্রে একটি বিষয় আমরা যদি একদমই আলাদা করে বলি, সেটি হচ্ছে এখন পর্যন্ত 25% কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায়ও যে হিসেবটি WHO বলছে যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট, যারা কোনো ধরনের উপসর্গ ছাড়াই যাদেরকে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো উপসর্গ ছাড়া কাউকে পরীক্ষার আওতায় আনা যায়নি। একই সঙ্গে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। আজ 8ম সপ্তাহ শুরু হলো। আমাদের বাস্তবতার কি? আমাদের বাস্তবতা, আমাদের যারা সিরিয়াস যারা পেশেন্ট তাদেরকে নিয়ে তো আমরা হিমশিম খাচ্ছি। আমাদের বাস্তবতা যারা অ্যাসিমটোমেটিক, এদের তো আমাদের করার তো কিছু নেই। এই জন্য তো শুরু থেকেই মনে করেন যে আপনার এই আইসোলেশন, তারপর আপনার কন্ট্যাক্ট ট্রেসিং, টেস্টে যারা পড়বে তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের আবার টেস্ট করতে হবে, টেস্ট করে তাদেরকে আবার আইসোলেশন। এই সিস্টেমটা হচ্ছে বেস্ট সিস্টেম। এই সিস্টেমের সময় এখন আগে অ্যাপ্রোপ্রিয়েট 2-3 মাস আগে খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এখন এটা যেহেতু এটা কমিউনিটি ট্রান্সফার হয়ে গেছে তাই এটা করা যাবে না। এই জন্য যারা অ্যাসিমটোমেটিক, আমাদের দেশের জন্য তাদের এই ব্যাপারে এই কোনো ক্লিয়ার কাট কোনো স্পেসিফিক ওয়ে নাই তাদেরকে ধরার জন্য। এখন যারা সিমটোমেটিক, যাদের পজিটিভ, তাদেরকে নিয়ে আমরা চলবো। সেক্ষেত্রে মিস্টার চৌধুরী, আপনি যদি এক বাক্যে যদি আপনি কোনো পরামর্শ দেন, যারা সরকারের পক্ষ থেকে যারা এই যুদ্ধে একদম শুরুর দিকে রয়েছেন, যারা পরিকল্পনাগুলো করছেন, নীতিগুলো নির্ধারণ করছেন, তাদেরকে আপনি কোনো পরামর্শ দেবেন কিনা সবাইকে সুস্থ রাখার ব্যাপারে অথবা পুরো এই করোনা ভাইরাসটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে? আমার পরামর্শ হবে এটাই, যেহেতু এই ভাইরাসটা এখন আপটার্নে আছে, এই ভাইরাস ডাউনিংয়ে না, এই জন্য মেজারমেন্টটা সরকারের কঠোরতা আরও বাড়াতে হবে। এই স্ট্রিক্ট লকডাউনটাকে আরও কঠিন হতে হবে। লকডাউন সাকসেসফুল হতে গেলে ওখানে আবার ত্রাণ পৌঁছায় দিতে হবে। ত্রাণ পৌঁছানোর জন্য যেভাবে আগে আমরা বলেছিলাম যে আর্মি বেসড করতে হবে, এটা নাম্বার 1। নাম্বার 2, কোয়ারেন্টাইনও করতে হবে। নাম্বার 3 হচ্ছে বিভিন্ন জায়গায়, গ্রামে বিভিন্ন জায়গায় বাড়িতে যারা আসছে তারা হোম কোয়ারেন্টাইন সাকসেসফুল হচ্ছে কিনা এই জন্য চিরুনি অভিযান চালায় ওই কোয়ারেন্টাইন করতে হবে। অর্থাৎ সেই ফান্ডামেন্টাল মেজারমেন্টগুলো অবশ্যই নিতে হবে, রিল্যাক্স হওয়ার কোনো স্কোপ নেই। তারপর আপনার পার্সোনাল মানুষ এখন অনেক হেবিটে চলে আসে। পার্সোনাল হেবিটগুলোকে আরও ত্বরান্বিত করতে হবে, আরও পার্সোনাল যে মেজারমেন্টগুলোকে আরও হেবিটে পরিণত করতে হবে। যেমন আপনার হাত ধোয়া থিওরিটিক্যালি আমরা জানি, কিন্তু হাত ধুইতে মনে থাকতেছে না। দিনে 2-3 বার হাত ধুই কিনা এটা সন্দেহ আছে। হাত ধোয়াটা বারবার প্রতিবার বিভিন্ন সময় হাত ধোয়া, দিনে অ্যাটলিস্ট হাত 2 থেকে 10-11 বার হাত ধুয়ে ফেলতে হবে। মুখে N95 মাস্ক লাগায় চলতে হবে। এই সমস্ত জিনিসগুলোকে আরও স্ট্রিক্ট ওয়েতে পালন করতে হবে যদি এটাকে কমানো যায়।
ডাক্তার ফয়জুল ইসলাম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সঙ্গে আমাদেরকে যারা টেলিফোন করেছেন এবং ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে তাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আর এরই সাথে আমরা যমুনা টিভির পর্দা থেকে আমরা বিদায় নিচ্ছি আজকের মতো করোনা সেল থেকে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। আবারও স্বাগত করোনা সেলে। আমাদের সাথে আজ আছেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাবেক মহাসচিব ডাক্তার ফাইজুল ইসলাম চৌধুরী। ডাক্তার চৌধুরী, আপনাকে আবারও স্বাগত। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, টেলিফোনে যাওয়ার আগে একটি বিষয় জানতে চাচ্ছি, যে হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে সেগুলোর চিকিৎসার ব্যবস্থাপনা ঠিকঠাক আছে কিনা। আরেকটি বিষয়, ভেন্টিলেটরের দিকে খুব বেশি দৃষ্টিপাত করা হচ্ছে, এই বিষয়টার আসলে অগ্রগতি কতটুকু? যে হাসপাতালগুলোতে করোনা রোগী চিকিৎসা হচ্ছে, ওটা যারা ওখানে ভর্তি হয়েছেন, যারা রোগী, তাদের ভাষ্য অনুযায়ী যে ম্যানেজমেন্ট ওখানে ঠিক হচ্ছে না। আরও সিরিয়াস ম্যানেজমেন্টের দিক থেকে আরও সিরিয়াস হওয়া উচিত। শুরু থেকেই বেডের সংখ্যা, তারপর বেড টু বেড ডিস্টেন্স, তারপরে আপনার যথাযথ হাইজিন মেনটেন করা, অক্সিজেন মেনটেন করা, রেগুলারলি দেখা, এগুলো যারা ভর্তি হয়ে আসছেন তাদের ভাষ্য অনুযায়ী এগুলো ঠিক হচ্ছে না। এটা সুতরাং এদিক দিয়ে আবার বলবো আর একটু সতর্ক দৃষ্টি দিতে হবে, নাম্বার ওয়ান। আর ভেন্টিলেটরের ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, ভেন্টিলেটর আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু ভেন্টিলেটর এটা হচ্ছে একেবারে টার্মিনাল ট্রিটমেন্ট। মনে করেন যে 100 জন রুগীর যদি করোনা হয়, তাহলে 100 জন রুগীর মাঝে 5 জনের আইসিইউ লাগবে, তার মাঝে দুই জনের হয়তো 3 জনের হয়তো ভেন্টিলেটর লাগবে। আর ভেন্টিলেটরের ব্যাপারটা হচ্ছে, ভেন্টিলেটর এটা একটা ডিফিকাল্ট একটা ট্রিটমেন্ট, এটা ভেরি ডেলিকেট একটা চিকিৎসা। এবং করোনা রোগীদের ভেন্টিলেটর আর অন্য ভেন্টিলেটর পার্থক্য আছে, মানে ভেন্টিলেটরের ম্যানেজমেন্টটা এইটার ব্যাপারে কোনো ট্রেন্ড পার্সোনাল নাই, পুরো বিশ্বে নাই। এই জন্য দেখেন করোনা ভেন্টিলেটর যাদেরকে দেওয়া হয়েছে তারাই কিন্তু খুব কমই ফিরে আসছে। একটা স্টাডি অনুযায়ী 88% রোগী মৃত্যুমুখে পতিত হয়। শুধু আমাদের ভেন্টিলেটর থাকবে, কিন্তু ভেন্টিলেটর দিকে এত সিরিয়াস না হয় আমাদের শুরুর যে চিকিৎসা, যে কোন রোগীগুলা কোভিড হাসপাতালে যাবে, হাসপাতালে গেলে পরে ওখানে ট্রায়াস কী হবে, ওদেরকে কিভাবে ওদেরকে নির্ধারণ করা হবে, তার অন্যান্য কি পরীক্ষা করা হবে, ওদেরকে বাকি ম্যানেজমেন্টগুলো কেমন করে হবে, এই দিক দিয়ে বরঞ্চ আরও বেশি যত্নবান হওয়া উচিত। ডাক্তার চৌধুরী, আমাদের সঙ্গে টেলিফোনে সুদীপ আছেন সিরাজগঞ্জ থেকে। বা সুদীপের সঙ্গে সংযোগটি আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে কিছুক্ষণ আগে। একটি বিষয় আপনি বলছিলেন ব্যবস্থাপনা ঠিক হচ্ছে না, সেই জায়গাগুলোতে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত এবং সেই সক্ষমতা আমাদের আছে কিনা, যেহেতু বাংলাদেশের সবগুলো হাসপাতালের সঙ্গেই এবং চিকিৎসক যারাই রয়েছেন তাদের সবার সঙ্গেই আপনার এক ধরনের যোগাযোগ রয়েছে? সক্ষমতা আমাদের অবশ্যই আছে। আমরা তো দেখেন শুরু থেকেই আমরা কিন্তু সব কিছু সহজ করে নিয়ে নিছি। শুরুতেই কিন্তু আমরা বলেছি যে আমরা প্রিপেয়ার আছি, আমরা প্রিপেয়ার না থেকে আমরা প্রিপেয়ার আছি বলেছি। শুরুতেই আমরা বলেছি আমাদের হাসপাতালগুলো ঠিক আছে, ঠিক না থেকেও বলেছি ঠিক আছে। এখনও দেখেন হাসপাতালগুলো এখনও কোনটা কোভিড হাসপাতাল হয়, কোনটা নন কোভিড হাসপাতাল হয়, এখনও এটা নিয়ে অনেক জটিলতা, কনফিউশন রয়ে গেছে। তো এখন তো আমরা মনে করেন যে একেবারে ডেডিকেটেডভাবে আমরা একেবারে ক্লিয়ার কাট ডিসিপ্লিন আমরা ম্যানেজমেন্টের দিকে নিতে পারি নাই। কোভিড রুগীরা যাচ্ছে, ওখানে হয়তো ইনভেস্টমেন্ট না করে তারা আবার ফিরে চলে আসতেছে। নন কোভিড রুগীরা ভর্তি হওয়ার পরে তাকে যেভাবে ম্যানেজ করতে হবে, ওটা স্বাভাবিক আমাদের দেশের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। এই ব্যাপারে আমি যেটা বলবো, আরও যত্নশীল হতে হবে। এটা একটা সিরিয়াস ডিজিজ, প্রাণ সংহারী ডিজিজ। সুতরাং এই সমস্ত ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে, এটা আমি বলছি। ডাক্তার চৌধুরী, আপনি ঠিক যেমনটি বলছিলেন, সেক্ষেত্রে যারা বাসায় বসেই চিকিৎসাটা নিচ্ছেন অথবা নেবেন, তাদের ক্ষেত্রে তো আপনি বললেনই পুরোপুরি আইসোলেশনে থাকা এবং ন্যূনতম আসলে উপসর্গ দেখা গেলেই নিজেকে কোভিড পেশেন্ট হিসেবে নিয়ে নেওয়া। আমাদের সঙ্গে টেলিফোনে আছেন নাটোর থেকে টিপু, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমাদের তো বাইরে যেতেই হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য হলে বাইরে যেতেই হয়। তো বাইরে গিয়ে দোকানদার যদি আক্রান্ত হয় আমরা তো বুঝবো না। তো আক্রান্তর কাছে কতক্ষণ থাকলে
এই একটা সুস্থ স্বাভাবিক মানুষ আক্রান্ত হয়ে যাবে? এটা আমার প্রশ্ন। হ্যাঁ, আপনার তো বাইরে যেতেই হয়, এই জন্য তো আমি বলছি, শুরুতেই বলছি, করোনার বাহন হলো যে আপনার মানুষ মুভ করলে করোনা মুভ করবে। এখন আপনার ভিতরে যদি করোনা থেকে থাকে, আপনি বাইরে গেলেন, আপনার সাথে করোনা চলে গেল, আপনি আরেকজন মানুষের সাথে মিশলেন, সেই মানুষটি যদি আপনার মনে করেন 3 ফুটের ভিতরে থাকে, 6 ফুটের ভিতরে থাকে, তাহলে আপনার থেকে চলে গেল। আপনি যখন এক কথা বলবেন, আপনার কথার সাথে 1 মিনিট কথা বললে আপনার 300টা করোনা ড্রপ বের হয়। আপনি একটা কাশি দেন তাহলে 3000টা বের হবে, যদি একটা হাঁচি দিয়ে দেন তাহলে 40,000টা বের হবে। এটা বের হলে কত সময় কি আর, এটা তো 1 মিনিটও আপনার চলে যেতে পারে, অনেকক্ষণ থাকতে হবে, তা তো কথা না। এবং অন্য রুগী যদি করোনা থেকে থাকে তাহলে অন্য কারোর যদি করোনা থেকে থাকে, আপনার তার সাথে আসেন, তাতেও তো আপনার হয়ে যেতে হবে। এই জন্য প্রিভেনশনের ব্যাপারে যেটাকে বলা হচ্ছে, মানুষ এই যে স্টে হোম, 6 ফিট অ্যাপার্ট, এগুলো কেন রাখছে, লকডাউন, এগুলো কেন হচ্ছে? মানুষই করোনার বাহন, মানুষের মাধ্যমে করোনা ছড়ায় পড়ে। মানুষকে যদি একেবারে এক জায়গায় দাঁড়িয়ে রাখা যায়, পুরা দেশের মানুষ এক জায়গায় দাঁড়ায় থাকবে, করোনাও এক জায়গায় দাঁড়ায় থাকবে, করোনা আর তখন মুভ করবে না। মুভ করা মানে আরেকজনের গায়ে যাবে না। এখন ওই যার মাঝে আছে তার মাঝে কিছুদিন থেকে কাউকে হয়তো রুগী বানাবে, কারোর কাছ থেকে এমনিতে সেরে যাবে। ইট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য লকডাউন, স্ট্রিক্ট লকডাউন। পৃথিবীতে যারা কন্ট্রোল করেছে তারা কিন্তু কঠোর লকডাউনের মাধ্যমে করোনা কন্ট্রোল করেছে। আসলে আমরা তো মিস্টার চৌধুরী, বাংলাদেশের এখন যে বাস্তবতা, সেই বাস্তবতায় আপনি কি মনে করেন যে আরো কত সময় যাবত এই লকডাউনটা থাকা উচিত, এবং আরো জোরদার করতে গেলেও সেটা কত দিন যাবত চলা দরকার? এখনকার বাস্তবতা মনে করেন যে আপনার বোতলের যে ভূত তো বেরিয়ে গেছে বোতল থেকে। এখন এটা কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, প্রতিদিন আমাদের হিসাব দেখেন, আমাদের কার্ভ কিন্তু উপর দিকে হচ্ছে। হয়তো মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, কিন্তু তার গতিবিধি কিন্তু তার উপরের দিকেই, মানুষ মারাও যাচ্ছে। সুতরাং আমি যেটা বলবো, যে মেজারমেন্ট আমরা নিচ্ছি, এই মেজারমেন্টকে আরও কঠিনভাবে প্রলং করতে হবে। যদি আমরা করোনা যদি আমরা কন্ট্রোল চাই, আমাদের দেশের সাথে অন্য দেশে কিছু পার্থক্য, যেমন যারা কন্ট্রোল করেছে, মনে করেন যে আপনার ভিয়েতনাম, সাউথ কোরিয়া, তারা কীভাবে কন্ট্রোল করেছে। আমি তো একটা এক্সাম্পল দিয়ে বলবো যে আমরা যদি দৌড় প্রতিযোগিতা বলি, করোনা আমাদের আগে, আমরা করোনার পিছনে। কিন্তু সাউথ কোরিয়া বা ভিয়েতনাম, এরা কিন্তু করোনাকে কন্ট্রোল করে ফেলেছে। এরা করোনার আগে এরা রেসে ছিল, যার ফলে করোনাকে এরা কন্ট্রোল করে ফেলেছে। আমাদের সেটা হচ্ছে না, আমরা করোনার সামনে, আমরা পিছনে। এইভাবে করে আমাদের যেটা বলবো, করোনায় কন্ট্রোল করতে গেলে, আমি অর্থনীতি ওদিকে বলছি না, করোনায় কন্ট্রোল করতে গেলে যেটা করতে হবে, আমাদের আরও সব কিছু আরও কঠোর, আরও কঠিন হতে হবে আমাদের। এখন ওটা সম্ভব কি অসম্ভব সেটা আমি বলছি না, আমি আমার মেডিকেল করোনার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, লকডাউনকে আরও স্ট্রিক্ট করতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ মেজারগুলোকে আরও স্ট্রিক্ট করতে হবে। এখন লকডাউনের সাথে সাথে যেটা চলে আসে, লকডাউন করে বাসায় থাকবে, সে খাবে কি, এই জন্য সাথে যেটা চলে আসে তার বাসায় তার ত্রাণটা পাঠিয়ে দিতে হবে। এছাড়া তো লকডাউন তো মানুষ যখন দেখবে যে 2 দিন 3 না খেয়ে আছে, মানুষ কি লকডাউন মানবে? মানুষ তখন বলবে যে আমি 2-3 দিন, আমি তো এখনই মারা যাচ্ছি, আর করোনা হইলে মরবো, না হলে মরবো না, সে তো বাসা ভেঙে সে বেরিয়ে যাবে। ডাক্তার চৌধুরী, আমরা আসলে এই আর্থসামাজিক বাস্তবতায় আমরা কিভাবে এই বিষয়গুলো আমরা মেনটেন করব, এই ব্যাপারগুলো আমরা শুনবো। আপাতত আমরা টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছি, তবে ফিরছি কিছুক্ষণের মধ্যেই যমুনা টেলিভিশনের ফেসবুক পেজ, যে পেজের ঠিকানা facebook/যমুনা টেলিভিশন, এই পেজে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি।